এরা তো আজকের চল না। ইজাজ আহমেদ থেকে শুরু করে সালমান ভাট, মোহাম্মদ আমির এগুলো সবগুলোই হচ্ছে ফিক্সার। এক একজন ম্যাচ ফিক্সার। আর ওরা আসছে নীতি কথা শোনাইতে। খেলার নিয়মে জানে না। নিয়ম না জানি না মাঠে নাইমা উল্টাপাল্টা বকাবকি শুরু করছে। সালমান আলী আগার ওই দিন তো নিয়মের ভিতরে আউট করছে মিরাজ। এটা নিয়মে ছিল, আউট হবে। এখন করবেন কি করবেন না সেটা অন্য বিষয়। নিয়মে ছিল। অনিয়মতান্ত্রিক কোনো কিছু করে নাই বাংলাদেশ। এবং কালকে যেটা নিয়ে তাদের শাহিন শাহ যেটা নিয়ে আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে, সেটা আমার কাছে মনে হয় যে ওই যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছে। ম্যাচ হাইরা গেছে, ম্যাচ হাইরা এখন একটা কিছু তো কইতে হইব। এ ভাই এটা এই জন্য আমরা হেরে গেছি, এই জন্য আমরা এটা করছি, বাংলাদেশ আমাদের সাথে এটা করছে। খেলার নামে গন্ডারাও না। তোমরা মানুষকে বাজে কথা বলার আগে নিজের চেহারাটা আয়নায় দেখো। তোমরা অজুহাত ছাড়া তোমরা অজুহাত ছাড়া আসলে কিছুই দেখাতে পারো না। পাকিস্তানের ক্রিকেটারদেরকে বলছি, অজুহাত ছাড়া কিছুই দেখাতে পারে না। এই আমরা এটার সাথে খেলবো না, ভারতের সাথে খেলবো না, হাত মিলায় নাই কেন, এই জন্য আমরা হেরে গেছি। আমরা এই বেটা হাত মিলানোর সাথে ম্যাচ হারার সম্পর্ক নেই। এরা ড্রেসিং রুম বন্ধ করে দিছে, এরা ভদ্রতা জানে না। তোরা ম্যাচ জিত, ম্যাচ তো জিততে পারো না, পক 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 পকতে শুরু করতে পারো। আসলে সত্যি কথা বলতে তোমাদের শরীরে জুত নেই, শরীরে জুত নেই, না হয় সংসারে তোমাদের মন নেই। আফসোস। তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তান যেভাবে ম্যাচটা হারলো, এটা একেবারে ক্লিয়ার কাট ম্যাচ হারছে। এতে কোনো ভেজাল নাই। ভেজাল আছে? দেওয়া নয় ফয়দা আছে? ফয়দা নেই। খেলা কিভাবে হারলো সেটাতে পরে আসতেছি। খেলা হারার পরে এই যে শাহিন শাহিন টোট টোট পোলাকে ধরে ফেলেছে। এখন বের করতেছে শাহিন শাহ আফ্রিদি ম্যাচ জিততে না পেরে এখন সে বলতেছে এটা চুরি হয়েছে। ম্যাচ শেষে তারা পাকিস্তান দল ম্যাচ রেফারির কাছে অভিযোগ পাঠাইছে। অভিযোগে লিখছে যে বাংলাদেশ দল লাস্টে যে রিভিউটা নিল রিশাদের বলে, ওই যে ২ বলে ১২ রান দরকার ছিল, আরে ভাই ২ বলে ১২ কেন? ৪ বলে ১২ হলে তোরা পারতি না। ৪ বলে ১২ হলে তোরা পারতি না। এনিওয়ে ২ বলে যখন ১২ রান প্রয়োজন ছিল, ওই যে যেটা রিভিউ নিল এলবিডব্লিউর, এটা সম্পূর্ণই মানে কি বলে মাইন্ড গেম। ক্রিকেট কথায় আছে না, মাইন্ড গেম। যার মাথা যত ভালো ফ্রেশ ব্রেনই তারা তত ভালো করতে পারে। লিটন কুমার দাস বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান, সে কিন্তু মিরাজকে এটা যে বলছে যে এটা রিভিউ নাও, এটা আমরা জানি পায়ে লাগে নাই, এটা রিভিউ নাও, রিভিউ নিলে এটা ওয়াইড থেকে বাঁচা যাবে। কারণ লিটন দাস বুঝতে পারছে যে বলটা কোথাও না কোথাও লাগছে, না হয় এতটা টার্ন করে বলটা বাইরে যায় না। চিন্তা করছে একটা ডাইরেক্ট মুরগি চাই, মুরগি চাই, মুরগি যদি না দেয় ডিম হইলেও তো পাওয়ার সম্ভাবনা আছে। সে এটাই কাজটা করছে। কামান চাইছে, চিন্তা করছে কামান চাবো, কামান চাইয়া যদি অন্তত একটা পিস্তল হইলেও পাই, খারাপ কি? লিটন কুমার দাসের এই বুদ্ধি যখন মেহেদী হাসান মিরাজকে বলল যে এটা এলবিডব্লিউ হয় নাই, লাগে নেই পায়, কিন্তু এলবিডব্লিউ রিভিউটা নিলে, ডিআরএসটা নিলে তো এটা বোঝা যাবে যে এটা কোথাও লাগছে কিনা। লাগলে তো ওই যে ওয়াইড হয়েছে, এটা আম্পায়ার তো কি করছে, এটা ওয়াইড দিয়ে দিচ্ছে। ওয়াইড দেওয়াতে তখন ২ বলে ১১ রানে চলে আসছে। চিন্তা করছে ১ বলে একটা ৬ একটা ৪ যদি হয়ে যায়, মারতে পারবো না তারপরও যদি হয়ে যায়। এই জন্য লিটন কুমার দাসের মাথা ব্রেন খেলছে, সে ব্রেন খেললে মেহেদী হাসান মিরাজকে এটা বুঝেছে যে এটা রিভিউ নেয়, রিভিউ নিলে কি হবে, কোথাও না কোথাও লাগছে, এর কাছে মনে হয়েছে। লাগার পরে ওটা তো অনেক দূরে ক্যাচটা ধরতে পারে নাই, পরে স্টাম্পিং ইয়া করার ট্রাই করছিল। তো সেই জায়গাটায়
না স্টাম্পিং করার ট্রাই করেনি, সরি স্টাম্পিং তো লাস্টেরটাতে করছে, লাস্ট বলে। তো সেই জায়গাটায় কৃতিত্ব লিটন কুমার দাসের, সেই জায়গাটায় কৃতিত্ব মেহেদী হাসান মিরাজের, যে লিটনের কথাটা সে গুরুত্ব দিছে, শুনছে, এবং যখন রিভিউ নিল দেখলো যে ক্লিয়ার ব্যাটে স্পাইক হইল, কথা সেইটা না, স্পাইক হওয়াতে এটা হোয়াইট বলার হয় নাই, হোয়াইট বল হয় নাই যেহেতু এটা ব্যাটে লাগছে, এটা ক্যাচ দিলে তো ক্যাচ আউট হয়ে যেত, কিন্তু ওয়াইডটা ক্যান্সেল হয়ে গেছে। অনেকেই বুঝতে পারে না জিনিসটা, বলছে যে এটা কি ওয়াইডের রিভিউ নাকি। ভাই শুধুমাত্র আইপিএল এ ওয়াইডের রিভিউ নেওয়া যায়, বাংলাদেশ ওয়াইডের রিভিউ নেয় নাই। বাংলাদেশ নিছে লেগ বিফোর উইকেটের এলবিডব্লিউর রিভিউ নিছে, এলবিডব্লিউর রিভিউ নিয়ে এরা জানে কোথাও না কোথাও এটা লাগছে, পায়ে লাগছে নাহলে ব্যাটে লাগছে, কোনো এক জায়গায় লাগছে। রিশাদ সাথে সাথে বলতেছিল এটা ব্যাটে লাগছে, ব্যাটে লাগছে, কিন্তু এটা ওয়াইড ক্যান্সেল হয়ে গেল, যার কারণে এক বলে 12 রান, আর লাস্ট বলে তো রান নিতে পারে নাই। কিন্তু কথা সেটা না, কথা হয়েছে শাহিন পোলাকে ধরে ফেল, পুরো ডায়লগটা দিন আরো ধরেছি তো। শাহিন যখন দেখলো যে রিভিউ নিয়ে গেছে এরা, তখন সে আম্পায়ারের সাথে এটা কিসের রিভিউ, হোয়াইট বলের রিভিউ নাই, এটা কেন, এটা এতক্ষণ হয়েছে কেন, এতক্ষণ পরে এরা চিল্লাচিল্লি শুরু হয়েছে। বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে, তুমি কি ধরনের জিনিস, মাল কি ধরনের মাল তুমি, তোমাকে বোঝা গেছে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না, কলা খাই না, কলা খাই না। জিনিসটা হচ্ছে এটা, তোমার তো সংসারে মন নাই, তোমার সংসারে মন নেই, তোমার শরীরও জুইত নেই, শরীরটা জুইত নেই, আফসোস দেওয়া নইয়া ফয়দা আছে, ফয়দা নাই। এখন কথা হয়েছে গিয়া ওরা খেলার পরে এটা ম্যাচ রেফারিকে এটা ওরা বিচার দিচ্ছে যে এটা আমাদের সাথে অন্যায় করা হয়েছে, এটা কেন আপিল করবো না কেন, ডিএসএল নিবে না কেন, রিভিউ তো আছে বাংলাদেশে, নিবে না কেন, তোরা মাঠে নামাস, খেলার নিয়ম না জানি না, তোরা এক্স ক্যাপ্টেন সালমান আগা হ্যাঁ সামনে যে দাঁড়ায় থাকে দুইয়ের সামনে, তোর খবর নাই, মেহেদী হাসান মিরাজ লাগাই দিছে, লাগাই দিব না, খেলা তো টেকনিকের খেলা, এটা তো আর গ্রামের খেলা না, উঠানে উঠানে খেলা হইতেছে না, গ্রামে গ্রামে খেলা হইতেছে না, ইন্টারন্যাশনাল ম্যাচ, তুমি এইসব নিয়ম জানবা না, তুমি ব্যাটটা আগে দাগের ভিতরে রাইখা পরে এর বল দাও, তুমি নিজে নিজেই তো তুমি নদীর ভিতরে পড়ে রইছো, আরেকজনটা কি করতে তুমি টানো, আরেকজনটা হেল্প করতে যাও, কি করতে আগে নিজে বাঁচো। এই হইছে পাকিস্তানের অবস্থা। ম্যাচ হেরে পাকিস্তান এখন আবেদন করছে যে তাদের সাথে এটা ভালো হয় নাই, তাদের সাথে অন্যায় করা হয়েছে, ম্যাচের রেফারির কাছে আবেদন করছে, এটা এটা আবেদনটা টিকে ভাই, এরা সবই চোর, এই যে জামের থেকে শুরু করে সালমান বাট, মোহাম্মদ আমির সবই ফিক্সিং এর সাথে জড়িত। এবার আসি অল্প কথায় খেলাটা কেমন হলো। বাংলাদেশ দল যেভাবে ওপেনিং পার্টনারশিপে রান করছে অসাধারণ, 100+, 103 সম্ভবত, তারপর সেঞ্চুরি তুলে নিয়েছে আমাদের তানজিদ হাসান তামিম, অসাধারণ, ছাপা মার দিয়েছে তাদেরকে, ছাগল সরান্যা মার দিয়েছে, একেবারে ছাগল সরান্যা মার দিয়েছে, কিন্তু তার শরীরে জুইত কিন্তু উধাও করে দিছে, সংসারের মন কিন্তু উধাও করে দিছে। আম কাঁঠাল খাওয়ানোর জন্য অলরেডি বিমানবন্দরে আছে, আমি যতটুকু জানি। এনিওয়ে বাংলাদেশের টপ অর্ডাররা রান পেয়েছে, নাজমুল শান্ত, লিটন কুমার দাস, তারপরে উপর থেকে তানজিদ হাসান তামিম, সাইফ হাসান সবাই রান পেয়েছে। মোটামুটি রান পাওয়ার ফলে বাংলাদেশ হয়তো 300+ স্কোর করতে পারতো, সম্ভাবনা ছিল, কিন্তু 290 করছে, খারাপ না। এই 300 রানের পিচ, এটা এটা ব্যাটিং পিচ ভাই, এটা মিরপুরের ধান খেত না, মিরপুরের এটা ব্যাটিং পিচ, চেঞ্জ হয়ে গেছে এখন, 300 রান হয় এই উইকেটে, ভারত আসলে এই উইকেটে 350 রান করবো, অস্ট্রেলিয়া আসলে 320 করবো, মনে রাখেন। তো এই উইকেটে পাকিস্তান শুরুতে তারা উইকেট হারাইয়া দিশে হারাইয়া গেছে, তাদের শরীরের জুত চলে গেছে, সংসারের মন তাদের চলে গেছে, ওই যে ওপেনাররা যারা আছে সব শেষ। একটা পার্টনারশিপ হলো, রেজওয়ানের কথা একটু বলে দিই, রেজওয়ান ইনকামিং বলে তুমি এখনো পারো না, তুমি বুড়ো হয়ে গেছো, আর কবে শিখবা ইনকামিং বলে কিভাবে ব্যাট করতে হয়। তো একটা পার্টনারশিপ হলো, দেখলাম যে সালমান আগার নেতৃত্বে ভালো, তারপরে আরেকটা পার্টনারশিপ হলো ওই যে সালমান আগা, ফাহিম আশরাফ, সালমান আগা, শাহিন আফ্রিদি সব মিলে একটা পার্টনারশিপ হলো, কিন্তু আগা সেঞ্চুরি করলেও দলকে জিতাতে পারে না, সুতরাং এই সেঞ্চুরির কোনো ভ্যালু নেই আমার কাছে। তোমরা ম্যাচ হেরে গেছো, এখন আর কিছু চিল্লাপাল্লা করে কোনো লাভ নেই, সিরিজ জিতে গেল বাংলাদেশ। কেমন দিলাম, দেওয়া নইয়া ফায়দা আছে, শরীরের জুত নেই, সংসারেও মন নেই পাকিস্তানের।
আপনার মন থাকলে সাবস্ক্রাইব করেন।